বাংলা সাহিত্যের হাড় হিম করা কিছু রহস্যময় ভূতের গল্প দিয়ে সাজানো আজকের ভূত কথা। আজ আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের লেখা জঙ্গল বাড়ির বউরানী। প্রেমেন্দ্র মিত্র, তার জন্ম 1904 সালে বেনারসিতে। কলকাতা ও ঢাকা শহরে তার পড়াশোনা ও সাহিত্য চর্চার শুরু। কালি কলম, রং মশাল, নবশক্তি, কবিতা এবং বঙ্গবাণী ইত্যাদি নানা পত্রিকার সম্পাদনের কাজ দীর্ঘকাল তিনি করেছেন। সাগর থেকে ফেরা কবিতার জন্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন তিনি। তিনি কবিতার সঙ্গে সঙ্গে লিখেছেন বহু গল্প এবং উপন্যাস। বড়দের পাশাপাশি ছোটদের জন্য তিনি লিখেছেন নানা গল্প। তার ঘনাদা চরিত্র বাংলা সাহিত্যের একটি অমর সৃষ্টি। আজকের গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের সম্পাদিত হাড় কাঁপানো ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে লেখক এবং বউরানী। গল্প পাঠে শিমু, রিজু এবং শুভ। গল্পের সূত্রধর বোব্বা। শুরু হচ্ছে জঙ্গল বাড়ির বউরানী। অনেকদিন থেকেই স্বাদ অকুল বিশাল কোনো নদীর ওপর পানসি করে কয়েকটা দিন রাত খেয়াল মতো স্রোতে ভাসিয়ে দেব আর কাটিয়ে দেব। অনেকদিন থেকে মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই যে কয়েকটা ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের ওপর ভেসে উঠেছিল। চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতে অন্ধকার কাঁপিয়ে বুনো হাসে পাখার শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি। সেসব মধুর নামগুলোও ভুলিনি। সেলাইদাহ তো পৃথিবীর কোনো জায়গা বলেই মনে হয় না আমার এখনো। সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। আমার ছিন্নপদ্মের পদ্মায় ঋধিবাদাসের পাটের স্টিমার যায় না। সে পদ্মা 7 সমুদ্র 13 নদীর একটি রূপও গলানো। তার জলে ঢেউ তুলে মধুগড়ের সপ্ত ডিঙাকে বড় জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলার সেই স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল। একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয়, ধলেশ্বরী। তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না। সব নদীই আশ্চর্য নদী। এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো, ফুলে উঠলেই হলো হাওয়া দূরে নৌকোর পাল। রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভেসে গেলেই হলো তারার ছায়া। বরং আসল পদ্মায় সেলাইদহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো। মনের ছবির সাথে চোখের ছবি কেবল লাগতো কাটাকাটি আর মারামারি। আমার স্বপ্ন যেত ভেঙে, আর স্মৃতিও জমতো না, মধুর করে। আর আমার ধলেশ্বরীরও বা অভাব কিসের? সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষায় প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কূলে। তার বুকে চড় জাগে স্বপ্নের মতো। চখাচখির ডাকে তার দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে। মাঝারি সাইজের একটা পানসি ভাড়া করে নিলাম। মাঝি মাল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা 6 জন মাত্র। এত লোকেরও বুঝি দরকার ছিল না। বিনা তাড়াহুড়োয় ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ। বড় বড় গঞ্জে কি লোকালয়ে ভিড় করা ঘাটে নয়, শূন্য নির্জন তীরে তীরে। শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে। তার জন্য একা চরণ মাঝেই যথেষ্ট। অধিকাংশ সময়ে আর সবারই তো ছুটি। একা চরণ বসে থাকে হালে, কাঠের মূর্তির মতো। শুধু যখন মেঘনার মোহনায় পরবার উপক্রম, তখন স্রোতের উজান ঠেলে যেতে ডাঁড়ে হাত দিতে হলো অন্য মাছিদের।
ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানসির জীবন বেশ পানসে হয়ে উঠত। গরমিল তো কম নয়। ছিন্নপদ্মের পদ্মায় কুশ্চিত কচুরিপানা গোল দেখেছি, মনে পড়ে না। তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুদ ধরবার অনেক কিছুই ছিল, কিন্তু আমি ছিলাম না ওসবের প্রায় ওপরে। এজন্যে বলছি, চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না। এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি। যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানসের ভিতর, আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী ধমধম করছে, তখন মিশরের মামির মতো শুধু চরণ বসে আছে নিস্পন্দভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই। সেখান থেকে শুধুমাত্র অন্য মাঝিদের নিঃশ্বাসে শব্দ পাবো, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি জ্যান্ত মানুষের অদ্ভুত মরা চেহারা হতে পারে, এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিবর্ণতা, যেন অনেক দিন সে মাটির তলায় চাপা পড়েছিল। এই সবেমাত্র যেন সে উঠে এসেছে, শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটার ধরন ধারণও অদ্ভুত। কথা সে খুব কমই বলে, অত্যন্ত ভারী হাড়ির মতো গলায়। শুধু একটা দুটো হ্যাঁ না ছাড়া আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই, তবুও সবাই যেন তাকে সভয়ে সমীহ করে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যর মতো বিশাল চেহারার জন্য। সেদিনও মেঘে ঢাকা মরা ভাঙা চাঁদের জ্যোৎস্নায় চারিদিক ছমছম করছে। সন্ধে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস শুনছিলাম। রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে, বাবু, বলছিলাম যে যদি একটু অনুমতি দেন আর কি, একটু যদি ছুটি নিই, গ্রামে একটা ভালো যাত্রা হয়েছে। যাত্রা কোথায় হচ্ছে? হেসে জিজ্ঞেস করে জানলাম, খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি, সেখানেই নাকি ভারী নামজাদা এক দল এসেছে। এমন যাত্রা শোনবার ভাগ্য নাকি এ তল্লাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাওয়ার প্রস্তাব করে ফেলল। হেসে বললাম, না মাঝির পো, আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো, ইচ্ছা হয়েছে যখন। কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো, এ ছ্যা 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 ছ্যা, আপনাকে কষ্ট দেবনি বাবু। এইখান থেকে কতটুকুই আর পথ বাবু, আমরা পাড় দিয়ে হেঁটে চলে যাব। যাত্রা ভাঙলেই ফিরে আসবো ভোরবেলায়। কিন্তু আপনার ভয় করবে না তো? তা যদি একটু করে মন্দ কি? তা অবশ্য এখানে ভয়ের কিছু নাই। ঝড় জলেরও সময় নয়। নৌকায় নোঙর বাঁধা থাকবে নিরাপদ জায়গায়, শান্তিতে থাকবেন। হঠাৎ কেন যে জিজ্ঞাসা করলাম জানি না। চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সাথে? যাচ্ছে বই কি কর্তা, অবশ্যই যাচ্ছে। শুনে কেমন যেন একটা আশ্চর্য বোধ করলাম মনে, একটু লজ্জিত হলাম। মাঝিরা সব চলে যেতেই একেবারে পানসির কামরার ছাদে উঠে গিয়ে বসলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে। হিন্দুস্তানি ঠাকুর
রামসেবক পর্যন্ত সঙ্গে গেছে হুজুকে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্তও নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা। একথা ভাবতেও যেন পুলকের রোমাঞ্চ হয়। ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না। রাত্রিরের নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমে দিগান্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কোলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারা ভারী অস্বস্তিকর লাগলো। একটা নাম না জানা পাখি দূর আকাশে কেমন যেন আত্মনাথের মতো ডাক ছেড়ে উড়ে গেল। শিউরে উঠলাম একটু। বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমোনো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাচে হয়ে উঠল, মনটাও সেই সঙ্গে। ওপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল পুরো বাড়ি ছিল। বাড়ি না বলে তাকে প্রায় প্রাসাদই বলা উচিত। ফাটল ধরা বিশাল দেয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো যেন আকাশে আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্ফুষ্ট আলোয় এই পুরো প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পেছনে গিয়ে পড়তেই অন্ধকারে দৈত্যর মতো জেগে উঠেছে। এই পুরো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হলো। পেছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছনে ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাটা দেয়া অস্বাভাবিকতা নয় বোধহয়। এ কি চরণ, তুমি কখন ফিরলে? যাত্রা দেখতে গেলে না? সে শেকল সমেত নোমরটা তুলে পাঞ্ছির ওপর রেখে গম্ভীর স্বরে বলল, না। সে কি, নোমর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির স্বরে জিজ্ঞাসা করলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না। সে সামনের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলল, ওই দেখছেন? দেখিনি, কিন্তু এবার দেখলুম। সেদিন রাত্রির শেষে যে অদ্ভুত অসাধারণ সেসব ঘটনা ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখন তা ভালো করে বোধহয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটা দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদেরকে হাত নেড়ে ডাকছে। কেউ জানা নাকি? প্রায় চিৎকার করে উঠলাম উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভেড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানসিটে উঠল। আমার কাছে এসে সে ভীত ব্যাকুল সুরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার, আমায় বাঁচান। সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম, আমার যথাসাধ্য চেষ্টা করব। কি 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 ব্যাপার? আমার তো একটু জানা দরকার। আপনি আমার সাথে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরায় চৌখাটের কাছে সেটার ভারে একটু হোঁচট খেতে আমি ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধহয়, আমার হাতে দিতে পারেন? না। তিনি এ কথায় এমন আঁতকে উঠে পিছু হেঁটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না।
তাই একটু বিমূঢ়ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আরেকটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটি অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে দিলেন। আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি, কিন্তু ভয় ভয় এমনিই হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম। চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ, কিন্তু কথাবার্তা ধরন ধারণ যেমন তার অদ্ভুত, তেমনই তার পোশাক। যাই হোক, তখন সেসব নিয়ে মাথা ঘামানোর সময় নয়। কি আছে ওতে? তিনি কথা বললেন না, শুধু বাক্সের ভেতর কুণ্ডলি পাকানো একরাশ সাপের চোখ জ্বলে উঠল। চমকে গেলাম। সাপ নয়, হিরে মুক্ত ঝড়ো গয়না। তেমন গয়না আমি কখনো দেখিনি। মহিলাটি কয়েকটি মুঠো করে গয়না বাক্স থেকে তুলল আর কামরার মেঝে ছড়িয়ে দিলেন। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড়বস্তু নয়, খুব সরীসৃপ। দরজায় খুট করে একটা শব্দ হতে মুখ তুলে দেখি চরণ। কখন সেখানে নিঃশব্দ ছায়ার মতো এসে দাঁড়িয়েছে। তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের চিহ্ন। পলক ফেলতে না ফেলতে সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তি স্বরে বললাম, তুলে ফেলুন এগুলো বাক্সে। এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এত রাতে একলা বেরিয়েছেন? আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে উনি বললেন, বেরোবো না, ওরা তো এইসব ছিনিয়ে নিতে চায়। ওরা? ওরা মানে কারা? আমার শ্বশুর বাড়ির লোকেরা। আমার স্বামী বিদেশে, ওদের এই গয়নাগুলির ওপরে অসীম লোভ। ওরা সব করতে পারে এই গয়নাগুলোর জন্য, খুন করতে পারে, কিন্তু আমি দেব না, কিছুতেই দেব না। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি যাবেন কোথায়? যাব বাপের বাড়ি। ওরা আমায় দিন রাত আগলে রাখে, যেতে দেয় না। দোহাই আপনার, দুপোষ গেলেই মাত্রই আমার বাপের বাড়ি। আমায় সেখানে পৌঁছে দিন। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্যে বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থাকতেই সব জানে। সে হালে বসে আছে, নৌকো চলছে। বললাম, কোরস দুয়েক বাদ থামিয়ে খবর নিও। নিশ্চয়ভাবে বসে কি যেন অস্পষ্ট জবাব দিল। অত্যন্ত একটা বিশ্রী অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এই কামরার ভেতরে দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুলভাবে বললেন, না না, সে আরও ভয় করবে। আপনি আপনি আমার সঙ্গে থাকুন। উত্তরে কিছু বলবার আগেই টলে গিয়ে চমকে উঠলাম। এ কি, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে? টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র লোভ অমানসিক চোখে ও মুখে! বুকের রক্ত হিম হয়ে গেল তার দিকে তাকিয়ে। অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্স সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালে। না না না, আমি কিছুতেই দেব না, না। ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যের জন্যে, কিন্তু বৃথা। আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটা ঘুষি মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের ওপর। আহ! মাথায় চোট খেয়ে তখন আমার কিরকম একটা আচ্ছন্ন অভিমত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলাম। আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই।
গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে। না না না, আমি কিছুতেই দেবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না, আমি দেবো না কিছুতেই। মহিলা প্রাণপণে তার মূল্যবান বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছে, কিন্তু স্ত্রীলোক হয়ে তিনি সেই দৈত্যর সাথে তিনি পারছেন না। না না না, আমি কিছুতেই দেবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। না, আমি দেবো না কিছুতেই, দেবো না আমি। ধীরে ধীরে বাক্সটা কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকোর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। না, আমি কিছুতেই দেবো না। না না, আমি দেবো না। ছেড়ে দাও আমাকে, আমি কিছুতেই দেবো না। না, আমি দেবো না, দেবো না। আমি কিছুতেই দেবো না এটা। না না, আমি কিছুতেই দেবো না, দেবো না, আমি এটা দেবো না। দারুণ হতাশায় নিজের শক্তি সঙ্গত করে তিনি প্রচণ্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার দুশ্মনী। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। আমি দেবো না, কিছুতেই দেবো না। না না, ছেড়ে দাও আমায়। এতক্ষণে একসঙ্গে তাদের গলার স্বর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম পাঞ্চির ধারে। আরে আরে, কেউ আছেন? মহাবল্য বোঝাই সেই বাক্সের ভারী টানে দুজনে তলিয়ে যাচ্ছে নদীর বীর অতলে। তবুও কেউ ছাড়বে না তাদের দখল। আরে কেউ আছে? আরে কেউ আছেন? বাঁচান, বাঁচান! সাঁতার জানি না, মহিলাটি সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তার সাহায্যের আশায়। আরে কেউ আছেন? বাঁচান, বাঁচান! চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় যখন নদীর কুয়াশা ভেদ করে সরল হয়ে যাচ্ছে, কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছে ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনাগুলি জানিয়ে যেখানে তারা দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখালাম। তারা প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল। কে বলছেন বাবু? বাবুর পেট গরম করেছে। হেসে জানালো, এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না। যত ভারী জিনিসই হোক, একেবারে গায়ে বাধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিতে পারে না। তাও দুটো লোককে হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠবে। আর তাছাড়া 2 ক্রোশ কেন, এদিক ওদিক 20 ক্রোশের মধ্যে প্রাসাদের মতো কোনো পৌর বাড়ি নদীর ধারে নেই। দামি গয়না বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে কোত্থেকে? আমি রেগে উঠে বললাম, আরে তাহলে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটি ডিঙির এক কোণে বসে এতক্ষণে নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল। তারা কিছু বলবার আগেই এগিয়ে এসে শান্ত স্বরে বলল, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গল বাড়ির পৌরাণিকেই দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গলবাড়ির বৌরানী? তুমি জানো তাহলে? কোথায় জঙ্গলবাড়ি বলো? খানিকক্ষণ চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে বলল, ওইখানে বাবু, আজ 50 বছর হলো জঙ্গলবাড়িকে নদী টেনে নিয়ে গেছে। তবে বৌরানী তার জ্বালা ভোলেনি। এখনো মাঝে মাঝে কারুর পানসিতে এসে ওঠে। জেলেরাই তারপর আমার পানসি পৌঁছে দেয়। মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমাকে খুঁজছে। তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে। বুঝলাম স্বপ্ন হয় স্বপ্ন, কিন্তু আমার পাঞ্চির ধুমর কে তুলল? পাঞ্চির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতা ফিরছি। কাজ নেই আমার পাঞ্চি ফেরাতে। আমি ছিন্নপত্রই পড়ব। এতক্ষণ শুনছিলেন জঙ্গলবাড়ির বৌরানী।
রচনা প্রেমেন্দ্র মিত্র, গল্প পাঠে শুভ, বুড়ো মাঝি, চরণ মাঝি এবং অন্যান্যের চরিত্রে রিজু, বৌরানীর চরিত্রে শিমু, গল্পের সূত্রধর বুম্বা, পোস্টাল ডিজাইন শিমু এবং এডিটিং ও গ্রাফিক্সে দেব। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শুভ এবং শিমু। শেষ হল প্রেমেন্দ্র মিত্রের লেখা জঙ্গলবাড়ির বৌরানী। আগামী সপ্তাহের শনিবার ঠিক রাত্রি 9টায় আর একটা হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হবে আমাদের ভূত কথা পরিবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।